হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালোই আছো। তো আজকে আমি যেই মুভিটা এক্সপ্লেন করতে চলেছি তার নাম হচ্ছে কালকি। তো মুভিটা শুরু হয় মহাভারতের যুদ্ধের সময়, যেখানে অশ্বত্থামা পাণ্ডবদের বংশকে শেষ করার জন্য উত্তরার গর্ভে ব্রহ্মাস্ত্র চালানোর প্ল্যান করছিল। সে ব্রহ্মাস্ত্রটাকে যখন উত্তরার গর্ভের দিকে পাঠায়, তখন পুরো আকাশে ঘন মেঘ আর বিদ্যুৎ চমকাতে লাগে, যেটা দেখে উত্তরা তার মহল দিয়ে বাইরে বেরিয়ে আসে। কিন্তু তখন এই ব্রহ্মাস্ত্রটা উত্তরার গর্ভে এসে লাগে, যার কারণে সে এখানেই মারা যায়। অশ্বত্থামা এই পাপটা করার পর যুদ্ধ শেষ হওয়ার পর শ্রীকৃষ্ণ তার কাছে আসে। কৃষ্ণকে দেখে অশ্বত্থামা তার উপর অ্যাটাক করতে চায়, কারণ সে অনেক রেগেছিল, কারণ কৃষ্ণ তার বাবা দ্রোণাচার্যকে যুদ্ধের সময় বাঁচায়নি। এরপর অশ্বত্থামা কৃষ্ণকে বলে যে তার পাপের জন্য তাকে যেন মেরে দেওয়া হয়, এমনিতেই যুদ্ধ শেষ হয়ে গেছে। কিন্তু কৃষ্ণ বলে, আমি তোমাকে মৃত্যুদণ্ড দেব না, মৃত্যু কোনো দণ্ড না, আমি তোমাকে অভিশাপ দিলাম যে তুমি সময় শেষ পর্যন্ত এই পৃথিবীতে বেঁচে থাকবে, আর তোমার মৃত্যুও হবে না। অশ্বত্থামা বলে, তবে কি আমি কোনোদিন এই পাপের প্রায়শ্চিত্ত করতে পারবো না? তখন কৃষ্ণ বলে, তুমি আমাকে মারতে চাইছিলে না, কিন্তু তুমি একদিন আমাকে বাঁচাবে। কলিযুগ শুরু হতে যাচ্ছে, তাই কলিও আসবে, আর ঠিক তখনই আমি এই পৃথিবীতে আবার জন্ম নেব। কিন্তু কলি আমার জন্ম হতে দেবে না, তাই তোমাকে আমায় খুঁজতে হবে, আর আমি যেই গর্ভে জন্ম নেব তাকে প্রোটেক্ট করতে হবে। এইসব বলার পর কৃষ্ণ অশ্বত্থামার মণিটা তুলে নেয়। এরপর 6000 বছর পর শিফট হয়, যেখানে কলিযুগের শেষ সময় চলছিল। এখানে কিছু লোক একটা গাড়ি করে পৃথিবীর শেষ শহর কাশিতে যাচ্ছিল। এই গাড়িতে অনেক লোক ছিল, যার মধ্যে একটা বাচ্চার নাম ছিল রায়া, আর একটা বুড়োর নাম ছিল রমি। রমি কাশিতে এই জন্য এসেছিল কারণ সে আকাশে একটা নক্ষত্র দেখতে পেয়েছিল, যেটা 6000 বছর আগে দেখা গেছিল। এই নক্ষত্র দেখার মানে ছিল ভগবান বিষ্ণুর 10ম অবতার এই পৃথিবীতে আবার জন্ম নেবে। রমি শাম্বালা নামের একটা জায়গা থেকে এসেছিল, আর তার মতো অনেক লোক এখানে লুকিয়ে লুকিয়ে থাকতো। এরা নিজেদের রিবেল বলতো, কারণ এরা সুপ্রিম ইয়াস্কিনের বিরুদ্ধে ছিল। এরা কাশির নিচে সিক্রেট টানেলে থাকতো, আর এখানেই নিজেদের অ্যাক্টিভিটি করত। এখানে আসার পর রমি এই টানেলের মধ্যে যায়, কারণ এখানে একজন প্রেগনেন্ট মহিলা ছিল, যার নাম ছিল দিব্যা। রমি এখানে এটা চেক করতে এসেছিল যে দিব্যার গর্ভে যে বাচ্চাটা আছে সেটা ভগবান নয় তো। এবার এটা চেক করার জন্য সে তার পকেট থেকে একটা মণি বার করে। এরপর সে এই মণিটা দিব্যার গর্ভের সামনে নিয়ে যায়, কিন্তু সেটা চকচক করে না, তার মনে দিব্যার গর্ভে ভগবান ছিল না। এরপর হঠাৎ এখানে কমপ্লেক্সের কয়েকটা গার্ড চলে আসে, যার কারণে রমির হাত থেকে ওই মণিটা পড়ে যায়, কিন্তু সেটা রায়া কুড়িয়ে নেয় আর এখান থেকে পালিয়ে যায়। কিন্তু রমি আর দিব্যাকে গার্ডগুলো ধরে নেয়। এরপর তারা তাদেরকে নিয়ে কমান্ডার মানাসের কাছে আসে। মানাস দিব্যাকে বলে যে এই মেয়েটা এখানে কি করছে, আর ও কমপ্লেক্স থেকে কি করে পালালো। এরপর মানাস গার্ডদের অর্ডার করে যে তারা যেন দিব্যাকে নিয়ে ল্যাবে যায়, কিন্তু দিব্যা তাদের সাথে যেতে মানা করে দেয়, আর বলে যে আমি ল্যাবে গেলেও মরবো আর না গেলেও মরবো, তাই আমি এখানেই মরা পছন্দ করব। মানাস বলে ঠিক আছে, অ্যাজ ইউ উইশ। এটা বলে সে দিব্যাকে এখানেই মেরে দেয়। এরপর সে রমিকে বলে যে সে যেন শাম্বালা লোকেশনটা তাকে দিয়ে দেয়, নাহলে সে তাকে এখানেই মেরে দেবে। কিন্তু রমি তাকে এটা কোনোদিনও বলবে না, যার কারণে মানাস তাকেও মেরে দেয়। এরপর আমাদের কমপ্লেক্সের ল্যাব দেখানো হয়, যেখানে পৃথিবীর সেই সকল মেয়ে যারা প্রেগনেন্ট হতে পারবে তাদেরকে এখানে আনা হয়। এই সব মেয়েদের টেকনোলজির দ্বারা প্রেগনেন্ট করা হয়, আর প্রত্যেক মাসে তাদেরকে একটা চেম্বারে রাখা হয়, যেখানে একটা মেশিনের সাহায্যে তাদের গর্ভ থেকে একটা সিরাম এক্সট্রাক্ট করা হয়। কিন্তু এক্সট্রাক্ট করার প্রসেসিংয়ে কোনো মহিলা আজ অব্দি 51 দিনের বেশি প্রেগনেন্ট থাকতে পারেনি, যার জন্য সিরাম ঠিকঠাক বানানো যাচ্ছিল না। কিন্তু সুপ্রিম ইয়াস্কিন চাইছিল যে সিরামটা অ্যাটলিস্ট 120 দিনের প্রেগনেন্ট মহিলারও। যখন এই মহিলাদের গর্ভ থেকে সিরাম এক্সট্রাক্ট করা হতো তখন তারা মারা যেত। তারা এই মেশিনে একটা সিস্টেম ফিট করে রেখেছিল যে যখনই কোনো মহিলা মরবে তখন তারা পাইপের থ্রু নিচে পড়ে যাবে আর আগুনে চলে যাবে। এখন অবধি সব থেকে বেস্ট সিরাম 91 ডেজের ছিল, আর এই কথাটা মানাস সুপ্রিম ইয়াস্কিনকে বলতে যাচ্ছিল। এরপর মানাস ল্যাবের ডক্টরকে বলে যে এই এক্সপেরিমেন্টটা কেন সাকসেসফুল হচ্ছে না। ডক্টর বলে আপনি আমাকে সুপ্রিম ইয়াস্কিনের কাছে নিয়ে চলুন, যাতে আমি ওনার মুখেই শুনতে পারি যে ওনার এক্স্যাক্টলি কী চাই, তারপরেই আমি ওই সিরামটা ঠিকঠাক এক্সট্রাক্ট করতে পারবো। এরপর মানস, ডক্টর আর বানি 3 জন মিলে সুপ্রিম ইয়াস্কিনের কাছে যায়। ইয়াস্কিনের কন্ডিশন এখানে অনেক খারাপ ছিল, তার শরীরে অনেক কিছু ফিট করা ছিল যেটার সাহায্যে সে এত বছর ধরে বেঁচে ছিল, আর এটার থেকেই বাঁচার জন্য সে প্রজেক্ট কে নামে সিরাম এক্সট্রাক্ট প্রসেসিং চালু করিয়েছিল। এরপর ইয়াস্কিন যখন 91 দিনের সিরামটা চায় তখন ডক্টর চালাকের সাথে সিরামটাকে চেঞ্জ করে দেয়, আর তার জায়গায় ইয়াস্কিনকে অন্য কিছু দিয়ে দেয়। এবার ইয়াস্কিন যখন সেই সিরামটা নিজের শরীরে ইনজেক্ট করে তখন সে জলে পড়ে যায়, কিন্তু পরক্ষণে সেই জল থেকে উঠে বলে যে অনেক বছর পর আমাকে কেউ মারার প্ল্যান করলো। এরপর সে ডক্টরের কাছে এসে তার গলা টিপে ধরে আর বলে যে তুমি আমাকে কেন মারতে চাও। ডক্টর বলে আমি তোমাকে ভালোর জন্য মারতে চাই। এরপর ইয়াস্কিন তার চোখ থেকে 1 ফোঁটা জল বের করে আর সেটা ডক্টরকে খাইয়ে দেয়, যার কারণে ডক্টর এখানেই মারা যায়। এরপর ইয়াস্কিন মানাস আর বানিকে ইনস্ট্রাকশন দেয় যে অ্যাটলিস্ট 120 দিনের প্রেগনেন্ট মহিলার সিরাম নিয়ে আসো। এটা শোনার পর তারা এখান থেকে চলে যায়। অন্যদিকে কমপ্লেক্সের গার্ড ওই বাকি রিবেলসদের তাড়া করছিল। এবার তাদের মধ্যে একজনের ওপর 5000 ইউনিটের বাউন্টি লাগিয়ে দেওয়া হয়, যার জন্য ভৈরবা তাকে ধরে নেয়। কিন্তু সে ছেলেটাকে কমপ্লেক্সের গার্ডদের দেয় না, কারণ ছেলেটা তাকে অনেক সম্মান করত আর তাকে নিজের হিরো ভাবত। অন্যদিকে আমরা রায়াকে দেখি যে ওখান থেকে পালিয়ে একটা মন্দিরের মধ্যে গিয়ে পড়ে গেছিল, যেখানে অশ্বত্থামা অনেক বছর ধরে ধ্যান করছিল। এরপর এখানে কমপ্লেক্সের একটা রোবট আসে আর রায়ার ওপর অ্যাটাক করে দেয়,
ঠিক তখনই অশ্বত্থামা তার লাঠি দিয়ে রোবটটাকে ভেঙে দেয়। অন্যদিকে আমরা কমপ্লেক্সের ভেতর অনেকগুলো মেয়েদেরকে দেখি যাদের উপর এক্সপেরিমেন্ট করা হচ্ছিল। এদের মধ্যে একজনের নাম ছিল সামাইট্টি। সামাইট্টিও সিরাম এক্সট্রাকশন প্রসেসের মধ্যে ছিল, কিন্তু সে এখন অবধি কাউকে বলেনি যে সে প্রেগনেন্ট, কারণ সে চাইছিল না যে তার বাচ্চা মরে যাক। এবার এই কথাটা সে অনেকদিন পর একটা মেয়েকে বলে, কিন্তু তখন এখানের একটা গার্ড জেনে যায় যে সামাইট্টি 5 মাস ধরে প্রেগনেন্ট আছে। আর 5 মাস মানে 150 দিন, মানে সামাইট্টির গর্ভ দিয়ে যে সিরামটা তৈরি হবে সেটা ইয়াস্কিনের জন্য একদম পারফেক্ট হবে, কারণ ইয়াস্কিন মিনিমাম 120 দিনের সিরাম চাইছিল, আর এখানে তো 150 দিনের পেয়ে যাবে। এরপর ওই গার্ডটা সামাইট্টিকে কমান্ডার মানাসের কাছে নিয়ে যায়, যেখানে তারা তাকে ওই মেশিনটার মধ্যে ঢুকিয়ে দেয়। এরপর যখন সিরাম এক্সট্রাকশন প্রসেস শুরু হয় তখন পুরো পৃথিবী কাঁপতে লাগে। অশ্বত্থামাও কিছু ফিল করতে পারে যে বাইরে তো কিছু একটা হচ্ছে। এরপর সে রায়ার কোমরে সেই মণিটা দেখে যেটা কৃষ্ণ তার কপাল থেকে তুলে নিয়েছিল, আর এখন এই মণিটা চকচক করছিল। এরপর সে এই মণিটা নিজের কপালে লাগিয়ে নেয়, যার জন্য তার ক্ষত শরীর ঠিক হয়ে যায়। অন্যদিকে ল্যাবের সব এক্সপেরিমেন্ট ফেল হয়ে যায়, যার কারণে সামাইট্টি পাইপ দিয়ে নিচে পড়তে লাগে। কিন্তু তখনই তাকে সেই মেয়েটা বাঁচিয়ে নেয় যাকে সামাইট্টি তার প্রেগনেন্সির কথা বলেছিল। মেয়েটি বলে, আমি একজন রিবেল, আর আমি এখানে কমপ্লেক্সের ইনফরমেশন কালেক্ট করতে এসেছিলাম, কিন্তু এখন আমার টাস্ক তোমাকে বাঁচানো। টানেলের বাইরে আমার 2টো লোক তোমার জন্য ওয়েট করছে। এরপর সে সামিটটিকে টানেলের থ্রু সামনে পাঠিয়ে দেয়, কিন্তু তার পা ভুলবশত লেজারের উপর পড়ে যায়, যার কারণে এখান থেকে আগুন বেরোতে লাগে। পেছন থেকে গুন্ডারা তাকে ধরতে আসছিল, আর সামনে আগুন বেরোচ্ছিল। সে বুঝতে পারছিল না যে সে এখন কি করবে। এরপর সে চোখ বন্ধ করে আগুনের মধ্যে দিয়ে যেতে লাগে। তার কাপড় পুরো জ্বলে যায়, কিন্তু সে সেফলি টানেলের অন্য প্রান্তে পৌঁছে যায়। এখানে তার জন্য 2জন অপেক্ষা করছিল, যারা তাকে নিয়ে ট্রাকের মধ্যে রাখে। তারা এইসব দেখে বুঝে যায় যে এই প্রেগনেন্ট মেয়ের মধ্যে কিছু তো একটা স্পেশাল আছে, তাই তারা তাকে সাম্বালায় নিয়ে যাওয়ার প্ল্যান করে। এরপর যখন সামিটটির জ্ঞান আসে তখন সে নিজেকে ট্রাকের মধ্যে দেখতে পায়। ট্রাকে তার প্রোটেকশনের জন্য একটা ছেলে আর একটা মেয়ে ছিল, যার মধ্যে মেয়েটার নাম ছিল কায়রা। কায়রা এখানে সামিটটিকে সুমতি নাম দেয়, কারণ সামিটটি তার একটা রোবোটিক নাম মনে হচ্ছিল। এরপর তারা হেসে খেলে সাম্বালার দিকে যাচ্ছিল, কিন্তু তখনই তারা জানতে পারে যে সুমতির ওপর কমপ্লেক্সের লোকেরা 1 মিলিয়ন ইউনিটসের বাউন্টি রেখেছে। তার মানে সব হান্টার্সরা সুমতিকে নেওয়ার জন্য এখানে আসবে। এবার কিছুক্ষণের মধ্যে সব হান্টার্সরা সুমতিকে নিতে চলে আসে। কায়রা এখানে তার ওয়েপন ইউজ করে কয়েকটা গার্ডকে মেরে দেয়, কিন্তু শেষ পর্যন্ত সে শহীদ হয়ে যায়। আর এখানে কমপ্লেক্সের গার্ড তাদেরকে ধরে নেয়। ঠিক তখনই এখানে অশ্বত্থামার এন্ট্রি হয়। সে এখানে এসে সব গার্ডসদের মেরে দেয়। এবার 1 মিলিয়ন ইউনিটসের বাউন্টি শুনে ভৈরবও তার বুজ্জিকে নিয়ে সুমতিকে ধরবে বলে এখানে চলে আসে, কিন্তু তাকেও অশ্বত্থামা খুব মার মারে আর বুজ্জিকেও ভেঙে দেয়। এরপর অশ্বত্থামা ট্রাকে করে সুমতির সাথে সাম্বালায় চলে আসে। এখানে আসার পর সব লোকেরা সুমতিকে ওয়েলকাম করে। সুমতি এখানে আসার পর বৃষ্টি শুরু হয়। শেষ পর্যন্ত এখানে বৃষ্টি কবে হয়েছিল সেটা এখানকার লোকেদের মনেও নেই, এই জন্য তারা সুমতিকে মা নামে ডাকতে লাগে। রায়া অশ্বত্থামাকে বলে যে তোমাকে এবার মডার্ন ওয়েপন ইউজ করা উচিত, আর এই লাঠিটা ফেলে দেওয়া উচিত। কিন্তু অশ্বত্থামা বলে যে এটা কোনো মামুলি লাঠি না, আর সব থেকে বড় কথা এটা কোনো লাঠিই না, এটা আমার বন্ধু কর্ণের ধনুক। আর এটার পাওয়ার তখনই অ্যাক্টিভেট হতো যখন সে এটাই টাচ করত। অন্যদিকে ভৈরবা পুরোভাবে ডিমোটিভেট হয়ে গেছিল, কারণ সে জীবনে প্রথমবার হেরেছিল, আর তার বুদ্ধিও ডিস্ট্রয় হয়ে গেছিল। এবার এখানে যে রিবেলটা ছিল সে ভৈরবাকে বলে যে তুমি তো আমার হিরো, তুমি আমাদের সাথে মিলে যাও আর অ্যাস্কিনের সাথে ফাইট করতে আমাদের সাহায্য করো। সে তাকে এটাও বলে যে সে যদি রিবেলসদের সাথে মিলে যায় তাহলে সে তাকে সাম্বালায় নিয়ে যাবে। কিন্তু ছেলেটা এটা জানতো না যে ভৈরবা যার সাথে ফাইটে হেরেছে সে এখন সাম্বালাতেই আছে। ভৈরবা ভাবে যে সেই ছেলেটাকে বোকা বানিয়ে সাম্বালায় চলে যাবে আর সেখানে গিয়ে সুমতিকে নিয়ে আসবে। এরপর সে তার সব ইউনিটস খরচা করে বুজ্জিকে আপগ্রেড করে, আর পরের দিন ছেলেটাকে নিয়ে সাম্বালায় চলে আসে। এখানে আসার পর সে সবার প্রথমে ছেলেটাকে বেহোশ করে দেয় আর অশ্বত্থামার কাছে যায়। কিন্তু এখানে আমরা দেখতে পারি ভৈরব এখানে অশ্বত্থামার রূপ নিয়ে নেয় তার ডুপ্লিকেট টেকনোলজি ইউজ করে, কিন্তু রূপ নিলেই যে তার মধ্যে অনেক শক্তি চলে আসবে এটার কোনো মানে নেই। তাই অশ্বত্থামা ভৈরবকে আবার হারিয়ে দেয়। এরপর ভৈরবা বুজ্জির ওপর বসে একটা রোবোটিক রূপ নিয়ে নেয় আর তার সাথে ফাইট করতে লাগে। ঠিক তখনই কমান্ডার মানাস তার ফোর্সকে নিয়ে সাম্বালায় চলে আসে, কারণ একটা বাউন্টি হান্টার বুজ্জির মধ্যে ট্র্যাকার লাগিয়ে দিয়েছিল, যার কারণে মানাস তার ফোর্সকে নিয়ে এখানে আসতে পেরেছিল। সুমতিকে বলা হয়েছিল যে সে যেন বাইরে না বেরোয়, কিন্তু সে লোকেদের হেল্প করার জন্য বাইরে বেরোয়। ঠিক তখনই একটা ব্লাস্টের কারণে সে ব্রিজ দিয়ে নিচে পড়তে লাগে। অশ্বত্থামা তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তার হাত ফিসলে যায়। সবাই ভাবতে লাগে যে সুমতি হয়তো বাঁচবে না। ঠিক তখনই ভৈরবা তাকে বাঁচানোর জন্য ব্রিজ দিয়ে জাম্প করে আর সুমতির হাত ধরে নেয়। এরপর অশ্বত্থামা তাদের দুজনকে ওপরে নিয়ে আসে আর ভৈরবাকে জোরে একটা পাঞ্চ মারে, যার জন্য সে এখানেই বেহোশ হয়ে যায়। এরপর মানাস অশ্বত্থামার উপর একটা টেকনোলজি ফিট করে দেয়, যার জন্য সে নড়তে পারে না। এরপর মানাস সুমতিকে নিয়ে তার শিপে যেতে লাগে, কিন্তু তখনই অশ্বত্থামার লাঠি যেটা ভৈরবার কাছে এসে পড়েছিল সেখানে একটা পাতা এসে পড়ে আর ভৈরবার হাত সেই লাঠিটায় গিয়ে লাগে, যার কারণে লাঠিটার পাওয়ার অ্যাক্টিভেট হয়ে যায়। যেটা দেখে অশ্বত্থামা অবাক হয়ে যায়, কারণ এই লাঠিটার পাওয়ার শুধু কর্ণের হাত লেগে অ্যাক্টিভেট হতো। এরপর ভৈরবা এই লাঠির সাহায্যে মানাসকে মেরে সুমতিকে বাঁচিয়ে নেয়, কিন্তু পরক্ষণে সে ভাবতে লাগে যে তার সাথে এটা কি হলো। এরপর তার মনে পড়ে যে সে এখানে সুমতিকে নিয়ে যাওয়ার জন্য এসেছিল। এরপর সে সুমতিকে বুজ্জির মধ্যে বসিয়ে নিয়ে চলে যায়। রায়া অশ্বত্থামাকে জিজ্ঞেস করে যে এটা কে,
এরপর আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে অর্জুন অশ্বত্থামার সাথে ফাইট করছিল, যেখানে সে তার উপর এমন একটা তীর চালিয়েছিল যেটা কেউ থামাতে পারতো না। কিন্তু তখনই তাকে বাঁচানোর জন্য কর্ণ আসে আর অর্জুনের তীরটাকে থামিয়ে দেয়। এরপর অর্জুনের ওপর সে এমন একটা তীর চালায় যার কারণে অর্জুনের রথ পেছনে সরে যায়। কৃষ্ণ অর্জুনকে বলে যে এটা কোনো মামুলি শত্রু না, বরং এর মধ্যে সূর্যদেবের শক্তি রয়েছে। এরপর আমাদের একটা মিড ক্রেডিট সিন দেখানো হয়, যেখানে সুপ্রিম ইয়াস্কিন সুমাতের সিরামটা নিজের বডিতে ইনজেক্ট করে, যার জন্য তার শরীরের কন্ডিশন ঠিক হয়ে যায়। বানি বলে যে আমরা সুমাতেকে নিয়ে আসার চেষ্টা করছি, কিন্তু ইয়াস্কিন বলে যে আমি নিজে সুমাতেকে নিয়ে আসবো। আর এই নোটে মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল কালকি মুভির কমপ্লিট স্টোরি। তোমাদের যদি আমার এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটাও প্রেস করে দেবে। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।